আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকের জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। চারিদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে নতুন করে। মনে হচ্ছে এই কেবলমাত্র বর্ষা শুরু হলো। এমন বর্ষণমুখর সন্ধ্যাতেও রাতেও যারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে ক্লাসে অ্যাটেন্ড হয়েছ, তোমাদের প্রত্যেকের জন্য আমি মন থেকে দোয়া করি। আমরা আছি রাইটিং শেখার এক বিশেষ জার্নিতে, 20 দিনের রাইটিং জার্নি। এই জার্নিতে লেগে থাকাটা অনেকটা, আমি বলবো, গ্রামে একেবারে খোদ গ্রামে ডিম পাড়া মুরগি দেখেছ? ডিমের উপরে মুরগি অনেকটা দিন ধরে বসে থেকে তা দেয়, গরম দেয়, এবং তারপর নির্দিষ্ট একটা সময় সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। এই কোর্সের সফলতা হচ্ছে অনেকটা ডিমে তা দেওয়া সেই মুরগির গল্পের মতো। কেমন আমি একটু বলি। যদি একটা মুরগি ডিমে তা দেওয়ার জন্য বসেছে, টার্গেট হলো 10টা 5টা ডিম নিয়ে বসেছে, নির্দিষ্ট একটা সময় পর 20 দিন 25 দিন বা 1 মাস পর সেখান থেকে বাচ্চা ফুটবে। এই তো তার স্বপ্ন। তাই প্রতিটা মুহূর্তই সে ডিমের উপরে বসে থাকে এবং তা দেয়। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করে থাকবে বা জেনে থাকবে যে তার এই অবিরাম চেষ্টা, ডিমের উপরে বসে থাকার চেষ্টা, ডিমে তা দেওয়ার চেষ্টা চলতেই থাকে। কখনোই সে ডিম থেকে উঠে যায় না, বাইরে ঘোরাফেরা করে না, বিকজ সে জানে যদি ডিমে ঠান্ডা বাতাস লেগে যায়, আবার সে যে তা দেয়, তাহলে সেটি আর কোনোভাবেই কাজ দেবে না। একইভাবে আমি বলবো 20 দিনের রাইটিং জার্নিটা ঠিক এভাবে ডিমে তা দেওয়ার মতো। যারা মনে করছো আমি এটা শিখতেই চাই, এখান থেকে আমি শেষ নির্যাস নিয়ে ছাড়বো, কোনোভাবে একটি ক্লাসও আমার সঙ্গে মিস করা যাবে না। যারা বিশেষ করে পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দেখো, আমি জানি না মজাটা পাও কিনা। আসলে লাইভ বলি বা অ্যাজ লাইভ যেটাই বলি না কেন, প্রতিটা ক্লাস আমার সাথে করার মজাটাই আলাদা। সো থাকতে হবে তোমাকে আমার সাথে, যদি তুমি 20 দিনের রাইটিং জার্নির চমৎকার মজাটা নিতে চাও আর চমৎকার অনুভূতি প্রকাশ করতে চাও 20 দিনের সেই দিনে। ওয়েল, আজকে আমরা এসেছি ডে 5-এ। ডে 5-এ আমরা আলোচনা শুরু করব। আশা করছি প্রত্যেকেই গত দিনের হোমওয়ার্কটা কমপ্লিট করেছো আমার দেওয়া কথা অনুযায়ী। সেগুলো নিয়ে ভেতরে একটু একটু করে কথা বলবো, আমরা ক্লাসে প্রবেশ করব, ঠিক আছে? সো ক্লাসে ফুল কনসেন্ট্রেশন থাকবে, ক্লাসের বাইরে অন্য কোনো কমেন্ট করা যাবে না। চলো আমরা ক্লাসে প্রবেশ করি। ডে 5। ডে 5-এ আমরা দেখব ট্রান্সলেশন টু ক্রিয়েশন, অর্থাৎ ট্রান্সলেশন থেকে কোনো কিছু কিভাবে নতুন করে সৃষ্টি করা যায়। ট্রান্সলেশন আমরা গতদিনও দেখেছি, আজকেও দেখব, কিন্তু আজকে আমরা নতুন কিছু সৃষ্টি করব। যেমন গতদিনে ট্রান্সলেশনের সঙ্গে আমরা 5 ধরনের ফ্রেজ যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্সকে বড় করেছিলাম। আর আজকে দেখব যে বাক্য অনুকরণে আরেকটা বাক্য কিভাবে তৈরি করা যায়। আর যদি সেটাই না হয়, তাহলে তো সত্যি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হওয়া যায় না, তাই না? তো এখান থেকে মূলত যে বিষয়টি আজকে আমরা জানবো, যে অনুশীলন যেভাবে তোমাকে দক্ষ করবে। না হলে যেটা হবে যে আজীবন শুধু অনুশীলন, মানে কি বলে, সেন্টেন্স বা প্র্যাকটিস আমি করিয়েই যাব, বা তুমি একটা বই থেকে পড়েই যাবে, কিন্তু বুঝবে না যে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে ডেভেলপ করবে। ঠিক আছে? সো আজকে আমরা যেটা করছি সেটা হলো একইভাবে এটাও কিন্তু তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইয়ের হলো প্যাসেজ ট্রান্সলেশনের 2 নাম্বার প্যাসেজটা, সেটা হলো স্বপ্ন। তো আয়োজনটা শুরু করব। শুরু করার পূর্বে আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, গত দিনে দেওয়া হোমওয়ার্কগুলো তোমরা কারা কারা কমপ্লিট করেছো। ওয়ার্ডের হোমওয়ার্ক এবং প্যাসেজ 1 যেটা ছিল বাংলাদেশ নিয়ে, সেটা পড়েছো কারা? একটু আমাকে অবশ্যই কমেন্টে জানাও দ্রুত। কোনোভাবেই মিথ্যা বলা যাবে না, বিশেষ করে এই সময়টায়, কারণ মাত্র 20 দিনের জার্নি। এখানে অনেক বেশি সিরিয়াস হতে হবে তোমাকে, আমার থেকেও বেশি। আমি যা বলবো তার থেকেও বেশি তোমাকে করতে হবে। কেমন? ধরো আমি তোমাকে গতদিনের হোমওয়ার্ক শেষ করতে বলেছি, ওয়ার্ডের কথা বলি, ফ্রি হ্যান্ড রাইটিং ওয়ার্ড অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই থেকে ধরো হচ্ছে 1 থেকে 20, তাহলে তোমার উচিত আরেকটু অ্যাডভান্সে যে হয়তো বা 1 থেকে 40 পর্যন্ত পড়ে ফেলা। আমি যা বলবো তার থেকে যদি বেশি করতে পারো, তাহলে তোমার জন্য অনেক বেটার হবে। ওকে, সো আয়োজনটি শুরু করার পূর্বে আমরা আজকের হোমওয়ার্কটা দিয়ে দিই। ওকে,
চেঞ্জিং ওয়ার্ডসের আজকে আমরা হোমওয়ার্ক নেব 21 থেকে 40 পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে শুরু হবে, 21 থেকে শুরু হবে অ্যাকিউরেসি। আচ্ছা, আরেকটি বিষয় বলি তোমাদের, তোমরা যা পড়ছো সেটা হয়তো বা অনেক সময় এমন মনে হতে পারে পড়ছি, সেটা কি মনে আছে, সেটা কি কাজে লাগবে, এইটা তোমাকে ভাবতে হবে না। তোমার কাজ হচ্ছে আমি যেটা বলেছি তোমাকে 20 বার করে রিডিং পড়ে যাওয়া, বাংলা অর্থ ভালো করে বোঝা, উচ্চারণ ভালো করে বোঝা, ইংরেজি বাক্যের সাথে ইংরেজি বাংলা বাক্যের অর্থ মানে বাংলা অর্থ মেলানো, এইভাবে করে বারবার পড়তে থাকো। তো আলহামদুলিল্লাহ, যারা স্বীকার করেছো যে হোমওয়ার্ক করেছি তোমাদের সবাইকে অভিনন্দন। আর যারা করতে পারোনি তাদেরকে বলি যে এখনো সময় আছে, দয়া করে নেক্সটের দিনগুলোতে হোমওয়ার্ক মিস করো না। কারণ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ কিভাবে হবে যদি তুমি ভোকাবুলারি পর্যাপ্ত পরিমাণে কন্ট্রোল রাখতে না পারো। কারণ লিখতে গেলে ভোকাবুলারি তো তোমার মূল সম্পদ, এটাই তো তুমি ব্যবহার করবে, তাই না? তো একদিকে আমাদের কৌশল চলছে, অন্যদিকে আমাদের ওয়ার্ডগুলো মুখস্থ করার একটা বিশেষ আয়োজন চলছে। আমরা টার্গেট নিয়েছি 400 এরকম লিস্ট তথা 4টা করে ফর্ম, 4 4 1600 আমরা ওয়ার্ড পড়ে ফেলবো এই 20 দিনের জার্নিতে। আচ্ছা, এইভাবে আমরা 20 থেকে শুরু করে আমরা চলে যাব একেবারে 40 পর্যন্ত। হ্যাঁ, এই হচ্ছে 40 পর্যন্ত, সরি আমি 20 বলেছিলাম, 21 থেকে 40। একইভাবে 20 বার বুঝে বুঝে আমি পড়তে থাকবো, এটাই আমার কাজ। কখনো প্রেশার নেবে না। হয় না যে একটা আমরা পত্রিকা পড়ছি, যখন পত্রিকা পড়ি আমরা কোনো প্রেশার নেই না, তো ইনফরমেশন জাস্ট গ্যাদার করছি। এবং মজার কথা দেখো যে যখন তোমরা কোনো কিছু পড়ো সেটা কিন্তু পরবর্তীতে মনে আছে কি নেই এটা ভাবতে হয় না, এবং দেখবে প্রয়োজনের সময় ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি বের হচ্ছে। অথচ ওই যে সকালে তুমি একটা পত্রিকায় একটা আর্টিকেল পড়েছিলে, সন্ধ্যার পর বা 7 দিন পরে দেখা যাচ্ছে সেই আর্টিকেলে কিছু অংশ তুমি রিপিট করতে পারছো, বা প্রয়োজনের সময় মহান আল্লাহ তোমার মাথা থেকে সেটা বের করে দিচ্ছেন। সো পড়বে, ইনফরমেশন নিতে থাকবে, এত ভাবতে হবে না আমি এই তথ্যগুলো কিভাবে মনে রাখবো বা আদৌ সেটা কাজে লাগছে কিনা। আমি বলেছি 20 বার তুমি পড়বে, দ্যাটস অল। ঠিক আছে, ওকে। তো এবার আমরা মূল আয়োজনে ফিরে যাই। আচ্ছা, ট্রান্সলেশন টু ক্রিয়েশনের প্রথম যে বাক্যটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে স্বপ্ন দেখা। আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো আজকে। স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রবৃত্তি। তো স্বপ্ন দেখা যেহেতু এটা হচ্ছে ভার্ব, এরকম ভার্ব যখন আমরা বাক্যের সাবজেক্ট করি তখন দুইভাবে করতে হয়। একটা হচ্ছে জেরান্ড হিসেবে, মানে হচ্ছে যেমন ড্রিমিং, অথবা ইনফিনিটিভ হিসেবে। সো হচ্ছে টু ড্রিম। সো ড্রিমিং অথবা টু ড্রিম। এরপর কি, একজন মানুষের সহজাত প্রবৃত্তি, তার মানে হলো একজন মানুষের হয় সহজাত প্রবৃত্তি। সো আমরা বিভার্ব কি নেব, ইজ নেব। টু ড্রিম অথবা ড্রিমিং ইজ দ্য ইনস্টিংক্ট অফ আ ম্যান, অর্থাৎ একজন মানুষের সহজাত প্রবৃত্তি। এই যে সহজাত ইংরেজিটা জেনে নিলাম, জানতাম না, আজকে জানলাম। আর এটা তো জেনেছি আমরা যে প্রিপোজিশন অফ থাকলে অর্থটা ডান দিক থেকে বাম দিকে চলে আসে, একজন মানুষের সহজাত প্রবৃত্তি। ঠিক আছে, এখন এই যে আমরা ট্রান্সলেশনটা দেখলাম, এটা দেখে কি কাজে লাগলো, সেখান থেকে আমরা কি নতুন কিছু লিখতে পারবো বা নতুন কি কিছু লেখার চেষ্টা করব কিনা? অবশ্যই চেষ্টা করব। আজকে আমরা কাল্পনিকভাবে একটা টপিক বেছে নিই, ধরো এডুকেশন, শিক্ষা। আমরা স্বপ্ন নিয়ে ট্রান্সলেশন করব, কিন্তু তার সাথে সাথে এডুকেশন বা শিক্ষা নিয়েও আমরা একটা সুন্দর অনুচ্ছেদ বা প্যাসেজ লিখে ফেলব। ঠিক আছে, আমরা শুরু করতে পারি। এটাই হচ্ছে ক্রিয়েশন। আমরা ট্রান্সলেশন করছি, সেখান থেকে যেটি ক্রিয়েশন হচ্ছে সেটি হলো এই যে আমি এখন যেটা লিখছি। তাহলে এডুকেশন দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করতে চাই, তাহলে আমরা এডুকেশনের সঙ্গে কি লার্নের সম্পর্ক। সো LEARN, লার্ন। সো লার্ন হবে না, যেহেতু বাক্যের শুরুতে ভার, তাই আমরা করব টু লার্ন। আমি করলাম টু লার্ন। আমি এরকম বলতে চাচ্ছি যে শেখা হলো বা শেখা একজন শিক্ষার্থীর সহজাত প্রবৃত্তি। শেখা একজন শিক্ষার্থীর সহজাত প্রবৃত্তি। আমি যেমন বলেছিলাম স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রবৃত্তি, আমি স্বপ্নের জায়গাতে দিলাম শেখা, আর মানুষের জায়গাতে দেব হচ্ছে শিক্ষার্থী। তাহলে তো হয়ে গেল। আর এটাই হচ্ছে একজন মানুষের কাজ, আশরাফুল মাকলুকাতের কাজ, আমাদের কাজ। আমি তোমাকে শেখাবো, সেখান থেকে তুমি ধারণা নিয়ে নিজে কিছু সৃষ্টি করবে, তবে তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি দক্ষ হবে। আচ্ছা, তাহলে করি এবার টু লার্ন
অবশ্যই আমরা অবশ্যই এখানে বিভার্বি দেব। টু লার্ন ইজ দ্য ইনস্টিংক্ট, ওটাই থাকবে ইনস্টিংক্ট অফ এ ম্যান হবে না, তখন অফ আ স্টুডেন্ট। ওকে, টু লার্ন ইজ দ্য ইনস্টিংক্ট অফ আ স্টুডেন্ট, অর্থাৎ শেখা একজন শিক্ষার্থীর সহজাত প্রবৃত্তি। আমরা কিন্তু যেটা নাম্বার দিয়ে ট্রান্সলেশন থাকবে সেটা তো আমরা দেখবই, তার পাশে পুরো এই আয়োজনে ক্রিয়েশন শিরোনামে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা মূলত আমরা কথা বলবো কি নিয়ে, এডুকেশন বা শিক্ষা নিয়ে। আমি ব্র্যাকেটে এখানে একটু লিখে দিই, আমাদের টপিকের নাম হচ্ছে এডুকেশন টপিক। দেখি হয় না অনেক সময় পরীক্ষাতেও হয়তো বললো যে শিক্ষার উপরে তুমি একটা চমৎকার ছোট একটা শর্ট প্যারাগ্রাফ লিখো বা 8 থেকে 10 লাইনের তুমি কিছু ইনফরমেশন দাও, তো সেটাই তো পারি না, তো এটা পারতে হবে। সো আমাদের টপিকের নাম হচ্ছে এডুকেশন। ব্যাস, এবার আমরা 2 নম্বর বাক্যটা দেখি। 2 নম্বর বাক্য হলো, সচেতন হওয়ার পর থেকে একজন মানুষ নিজের মতো করে স্বপ্ন দেখা শুরু করে। সচেতন হওয়ার পর থেকে, এইটুকুর ইংরেজি হচ্ছে আফটার বিকামিং অ্যাওয়ার। আমরা জানি যে প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি হয়। সো আফটার বিকামিং অ্যাওয়ার, সচেতন হওয়ার পর থেকে একজন মানুষ, আ পারসন, শুরু করে, স্টার্টস, মনে রেখো স্টার্ট, এনজয়, অ্যাভয়েড এগুলোর পর দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয়। আমি কিন্তু প্রথম দিকে এই কথা বলেছিলাম। তাহলে আ পারসন স্টার্টস, একজন ব্যক্তি শুরু করেন ড্রিমিং, স্বপ্ন দেখা। তুমি কিন্তু এখানে চাইলে ড্রিম রাখতে পারবে না। আমাদের সমস্যা কিন্তু এখানেই যে আমরা লিখতে পারি কিন্তু বাক্যের মাঝে হঠাৎ করে যে গ্রামাটিক্যালি এমন একটা ভুল করে ফেলি যার কারণে পুরো বাক্যটাই কাটা যায়। এবং যিনি পরীক্ষক ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোনো একটা টপিক চেক করছেন, উনি তোমার এটা কেটে দেন এবং ধারণাই করে নেন যে তোমার বেসিক খারাপ, পরবর্তীতে আর উনি খুব মনোযোগ দিয়ে দেখেন না। ওই যে কথাটা ওইরকমই যে একটা হাঁড়ির ভাতের একটা দানা টিপ দিলে বোঝা যায় পুরো হাঁড়ির ভাতটা ঠিকঠাক মতো রান্না হয়েছে কিনা, ফ্রাই হয়েছে কিনা। সো এই ছোটোখাটো গ্রামাটিক্যাল বিষয়গুলো কিভাবে জানবে? পড়তে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং বইটায় আমি আজকে এটা দেখানোর পর কাজ দেব, সেখান থেকে চমৎকার ধারণা পাবে। আর প্রচুর প্র্যাকটিসের মধ্য দিয়ে ছোটোখাটো এররগুলো, ভুলগুলো কারেকশন হবে। ঠিক আছে? তাহলে একজন মানুষ শুরু করেন ড্রিমিং, স্বপ্ন দেখা, লাইক হিজ ওন, তার নিজের মতো করে, তার নিজের মতো করে। তাহলে যদি বলি যে আমার মতো করে, তাহলে কি হবে? লাইক মাই ওন। আমি যদি বলি যে সে রিতার মতো করে, লাইক রিতাস ওন। এই টাইপের ঘটনাগুলো, তার মানে একটা থেকে তুমি আরো অনেক কিছু বানাতে পারো। এখন আমরা কিছু একটা ক্রিয়েট করব। ক্রিয়েশন কি? ক্রিয়েশন হচ্ছে কি বলতো? আমাদের টপিকের নেম হচ্ছে এডুকেশন, শিক্ষা। সুতরাং আমরা এখানে লিখে ফেলি এডুকেশন, শিক্ষা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এইখানে প্রথমে লাগাই আফটার বিকামিং অ্যাওয়ার, অর্থাৎ সচেতন হওয়ার পর থেকে। সচেতন হওয়ার পর থেকে কি বলতে পারি আমরা? আ পারসন স্টার্টস, এখানেও বলবো আ পারসন স্টার্টস, একজন ব্যক্তি শুরু করেন। কি শুরু করেন? আমি বলবো এবার শিক্ষা নিয়ে, অতএব লার্নিং। লার্নিং, আগেরটা ছিল স্টার্টস, কি ছিল? ড্রিমিং। এবার হচ্ছে লার্নিং। লার্নিং আমি বললাম ইন হিজ ওন ওয়ে, আমি এরকম বলতে পারি ওন ওয়ে, তার নিজের মতো করে। আমি দিয়েছিলাম লাইক হিজ ওন, তার নিজের মতো করে, অথবা তুমি বলতে পারো ইন হিজ ওন ওয়ে, তার নিজের মতো করে। ব্যাস, একই ধরনের কিছু প্যাটার্ন, একই ধরনের বিষয়। সচেতন হওয়ার পর থেকে আ পারসন স্টার্টস লার্নিং ইন হিজ ওন ওয়ে। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি শিক্ষা নিয়ে আমরা দ্বিতীয় একটা বাক্য দিলাম। ওকে, এরপর আমরা তৃতীয় বাক্যটা দেখি। ব্যাস, তৃতীয় নাম্বার বাক্যটা দেখো, স্বপ্ন একজন মানুষের সামনে চলার সাহস যোগায়। স্বপ্ন, সো কি? ড্রিম গিভস আ ম্যান। দেখো এখানে একটা বিষয় বলে রাখি, অনেকের প্রশ্ন আসতে পারে যে বাক্যের শুরুতে তো আপনি প্রথম নাম্বার বাক্যে টু ড্রিম বা ড্রিমিং দিয়েছিলেন, কিন্তু এখানে কেন আপনি ড্রিম দিলেন?
লক্ষ্য করে দেখো বা একটু মনে করো, প্রথম বাক্যটা ছিল স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রবৃত্তি, স্বপ্ন দেখা। কিন্তু আমি এখানে স্বপ্ন দেখা বলছি না, আমি শুধু স্বপ্ন বলছি। তার মানে এই জায়গাটায় বাংলাটায় আমার হচ্ছে বিশেষ্য বা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তো যার কারণে আমি আসলে ড্রিম রাখছি, কারণ ড্রিমের নাউনও যা আবার ভার্বও তাই। সেই জন্য আমি মনে মনে ভেবে নিচ্ছি যে এটা ড্রিম আমি নাউন হিসেবে ব্যবহার করছি। তো ড্রিম গিভস আ ম্যান, স্বপ্ন একজন মানুষকে দেয়, কি দেয়? দ্য কারেজ, সাহস দেয়। টু মুভ ফরওয়ার্ড, সামনে চলতে বা সামনে চলার সাহস দেয়। প্রসঙ্গত বলি, গিভ হচ্ছে এমন একটা ট্রানজিটিভ ভার্ব যার পরে দুইটা অবজেক্ট থাকে। একটা হচ্ছে ইনডিরেক্ট, মানে হচ্ছে ব্যক্তিবাচক, আর একটা হচ্ছে ডিরেক্ট, মানে বিষয়বস্তুবাচক। আর এই টু মুভ ফরওয়ার্ড এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এখন এই বাক্য দেখে আমরা কি শিখলাম? আমরা কি আরেকটা নতুন কিছু লিখতে পারবো? ট্রাই করি না? আমরা এডুকেশনের মধ্যে আছি, সো আমরা ফার্স্টে দেব এডুকেশন। আচ্ছা, এডুকেশন গিভস আ ম্যান, এখন একজন মানুষকে দেয়। আমি চাইলে এখানে ম্যানের জায়গাতে স্টুডেন্টও বলতে পারি, স্টুডেন্ট, অথবা ম্যানও বলতে পারি, কারণ স্টুডেন্ট তো ম্যানের বাইরে কিছুই না, তাই না? আচ্ছা, তাহলে বললাম যে এডুকেশন গিভস আ স্টুডেন্ট অথবা এডুকেশন গিভস আ ম্যান একজন মানুষকে দেয়, কি দেয়? অবশ্যই তাকেও সাহস দেয়, দ্য কারেজ, তাকে সাহস দেয়। টু মুভ ফরওয়ার্ড না, সামনে চলার নয়, এখানে বলবো যে অজ্ঞতার বিপরীতে কি করার? যুদ্ধ করার। টু ফাইট, FIGHT, ফাইট, টু ফাইট ইগনোরেন্স, অজ্ঞতাকে ফাইট করতে তাকে সাহস দেয়, অজ্ঞতাকে যুদ্ধ করতে, ফেস করতে তাকে সাহায্য করে বা কি বলে, সাহস দেয়। টু ফাইট ইগনোরেন্স, ইগনোরেন্স, RANC, ইগনোরেন্স। বাহ, কত সুন্দর এডুকেশন নিয়ে বাক্য তৈরি হলো যে এডুকেশন গিভস আ স্টুডেন্ট বা ম্যান, আচ্ছা ম্যানই বলি, এটাই ভালো লাগছে। তাহলে শিক্ষা একজন মানুষকে দেয় কারেজ। দেখো সেম সেম প্যাটার্ন, একই ধরনের জিনিস, শুধুমাত্র আমি ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিয়েছি। আগেটা ছিল টু মুভ ফরওয়ার্ড, সামনে চলতে সাহস জোগায়, আর এখানে টু ফাইট ইগনোরেন্স, অজ্ঞতাকে কি বলে, ফাইট করতে বা অজ্ঞতাকে ফেস করতে সাহস দেখায়। আমি এখানে চাইলে ফাইটের পরিবর্তে ফেসও দিতে পারি। এডুকেশন গিভস আ ম্যান দ্য কারেজ টু ফেস ইগনোরেন্স, ঠিক আছে? অজ্ঞতাকে মোকাবেলা করতে তাকে সাহস করে, সাহস দেয়। বাহ, হয়ে গেল। এবং শুধু তাই না, একটা মজার বিষয় বলি, এভাবে সিঙ্গেল সিঙ্গেল বাক্য নয়, সব শেষে আমি তোমাদেরকে আবার এই এডুকেশন রিলেটেড যতগুলো বাক্য দিচ্ছি একসাথে করে তোমাদেরকে দেখাবো। ওকে, আচ্ছা, এবার নেক্সটে দেখি। 4 নাম্বার, জীবনে সফল হওয়ার জন্য একটি স্বপ্ন বেছে নিতে হয়। জীবনে সফল হওয়ার জন্য একটি স্বপ্ন বেছে নিতে হয়। স্বপ্ন ছাড়া মানুষ খুব বেশি দূর এগোতে পারে না। আমি তোমাদেরকে বলছি, যারা তোমরা আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে আছো, এই মুহূর্তে আমার ক্লাসটা করছো, তাদেরকে বলি, আমি জানি না তোমার স্বপ্ন কতটা দৃঢ় বা তুমি স্বপ্নকে কতটা ভালোবাসো। মনে রেখো, স্বপ্ন যার যত শক্তিশালী, স্বপ্ন দেখার ধরন যার কাছে যত বেশি দৃঢ়, সে তত বেশি পরিশ্রমী হয়। আমি জীর্ণ শীর্ণ রোগা ক্লান্ত মানুষকেও অনেক পরিশ্রম করতে দেখেছি, কেননা তার স্বপ্ন ছিল খুবই প্রাণবন্ত, খুবই, তার স্বপ্ন ছিল ফোকাসড, স্বপ্নের ব্যাপারে সে ছিল খুবই ফোকাসড। আবার এমন অনেক মোটা তাজা মানুষকে দেখেছি যারা শুধুই ঘুমায়, মাঝে মাঝে মাঝপথে হাল ছেড়ে দেয়, কারণ যাদের স্বপ্ন অত বেশি ফোকাস না, অত বেশি স্পষ্ট নয়। আমি তোমাকে বলবো, 20 দিনের জার্নি তোমার কাছে যদি স্বপ্ন হয়, তাহলে আমার বিশ্বাস এই 20টা দিন তোমার প্রতিটা মুহূর্ত হবে অনেক বেশি কাজের লাগানোর মতো একটি বিষয়। সো আশা করব এটা তোমার স্বপ্ন হোক, এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি যা যা বলছি সেটা তুমি একেবারে প্রাণপণ সেটা পূরণ করার জন্য চেষ্টা করে যাবে, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার যেটি বলছিলাম, জীবনে সফল হওয়ার জন্য একটি স্বপ্ন বেছে নিতে হয়। টু বি সাকসেসফুল ইন লাইফ, জীবনে সফল হতে বা সফল হওয়ার জন্য সমস্যা নেই। টু বি সাকসেসফুল ইন লাইফ, এই টু বি এর পর পরবর্তীতে অ্যাডজেক্টিভ হয়, দেখে নিলাম, মেনে নিলাম। এরপর আমি যদি বলি টু বি অ্যাটেন্টিভ, টু বি মানে হচ্ছে টু বি ইউজফুল, টু বি, মানে টু বি এর পরে একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেবো, ঠিক আছে? এই টাইপের।
জীবনে সফল হওয়ার জন্য একটি স্বপ্ন বেছে নিতে হয়। সো একটা স্বপ্ন বেছে নিতে হয় কাকে? তোমাকে। তাহলে এই অর্থে আমি বলেছি যে ইউ হ্যাভ টু চুজ আ ড্রিম, যে জীবনে সফল হওয়ার জন্য তোমাকে একটি স্বপ্ন বেছে নিতে হয় বা হবে। এই তুমি কথাটা এখানে হিডেন আছে, লুকোনো, এটা বুঝে নিতে হবে। এখন আমরা একটা কিছু ক্রিয়েট করব। কি করব? এডুকেশন রিলেটেড যেহেতু, তাহলে আমরা বলবো টু বি সাকসেসফুল ইন লাইফ, প্রথমটুকু আমরা রাখতে পারি। আচ্ছা, রাখলাম। ওকে, টু বি সাকসেসফুল ইন লাইফ ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু যাকে আমরা স্টুডেন্টে বলতে পারি, আই স্টুডেন্ট হ্যাজ টু চুজ আ ড্রিম। আই স্টুডেন্ট যেহেতু আমরা শিক্ষা নিয়ে কথা বলছি, শিক্ষার সঙ্গে যেটি যাবে সেটি হয় আই স্টুডেন্ট। ইউ না দিয়ে সেখানে আমরা স্টুডেন্ট দিলাম, আর এখানে আমরা দেবো হচ্ছে হ্যাজ টু। ইউ এর পরে বসে হ্যাভ টু, কিন্তু নামের পর থার্ড পার্সনের পরে বসে হ্যাজ টু। ওকে, ডান। সো হ্যাজ টু এর পরে কি বলবো? চুজ, হ্যাজ টু চুজ। এখানেও আমরা ভার্ব দেব চুজ দ্য রাইট এডুকেশন, রাইট এডুকেশন। অর্থাৎ জীবনে সফল হবার জন্য একজন শিক্ষার্থীকে সঠিক শিক্ষা বেছে নিতে হবে। রকস্টার অথবা পাংপুং, হ্যাঁ, এমন কোনো জীবনযাত্রা বা এমন কোনো জীবনমুখী শিক্ষা নয় যেটা কাজের নয়। সো শিক্ষা জীবনে তাকে রাইট এডুকেশন বেছে নিতে হবে। সিমিলার সেন্টেন্স অনুযায়ী আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি আলোচ্য বিষয় এডুকেশন। ওকে, এবার দেখব নেক্সট সেন্টেন্স। 5 নাম্বার সেন্টেন্স। যারা ইতিহাসের পাতায় চির অম্লান, তারাও একটি স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে গিয়েছিল। যারা এবং তারা, এই জায়গাটা আমি একটু মার্কিং করছি, যারা এবং তারা। তোমরা একটা জিনিস মনে রাখবে, ইংরেজিতে এমন অনেক মানে কি বলবো, বাংলায় এমন অনেক বাক্য আছে যেগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রচুর ব্যবহার হয়। তার ভিতরে সবচেয়ে বেশিবার ব্যবহার হওয়ার ক্ষেত্রে আমি সম্ভবত ধারণা করব কয়েকটা, তার ভিতরে এটা একটা, যারা এবং তারা। এই টাইপের অনেক বাক্য আমরা বলি যে যারা এটা করেছিল তারা এটা করলো, যারা এটা নিল তারা এটা করলো, যারা তারা। সো এই যারা তারা নিয়ে আমরা একটু পর কথা বলবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, সেই জন্য আমি কথা বলবো। তো যেটি বলছিলাম যে যারা ইতিহাসের পাতা চির অম্লান, সো দোজ হু আর ফরএভার, চিরকাল, ইমর্টালাইজড। অম্লান মানে আমৃত্যু, মরে না, ইমর্টালাইজড। কোথায়? ইন দ্য পেজেস অফ হিস্ট্রি, ইতিহাস এর পাতায়। মনে আছে? আমি এই জায়গাটা একটু বোল্ড করি কেন? কারণ বারবার যেহেতু এই অপের ব্যবহারটা আসছে, সেই জন্য যেন নজরে পড়ে তোমাদের। ইন দ্য পেজেস অফ হিস্ট্রি, ইতিহাসের পাতায়। তারাও, এই তারাও ও থাকার জন্য অলসো নিয়ে আসা হয়েছে। ওকে, সো তারাও এগিয়ে এসেছিল, মানে পাস্ট টেন্স, এসেছিল। সো কেম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা। কি নিয়ে? একটি স্বপ্ন আঁকড়ে ধরে, একটা স্বপ্নকে সাথে নিয়ে। সো উইথ হ্যাভিং, আমরা উইথের পর ভার্বের সঙ্গে আইএনজি দেব। উইথ হ্যাভিং আ ড্রিম, একটা স্বপ্নকে সাথে নিয়ে, স্বপ্নকে আঁকড়ে ধরে। এই যে আমি গ্রামাটিক্যালি ভেঙে দিচ্ছি না, এখানে ভার্ব, পাস্ট টেন্স ইত্যাদি ইত্যাদি, এগুলো চমৎকারভাবে ভেঙে দেওয়া রয়েছে। কোথায় বলো তো? হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং বইটাতে। এই কারণে আমি বলি যে আমার ক্লাস এবং তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং বই থেকে প্র্যাকটিস, আর তার সঙ্গে সাপোর্টিং নোট, এই তো মিলেই পূর্ণতা। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আসো 5 নাম্বার এই বাক্যটাকে এবার আমরা নতুন করে কিছু একটা তৈরি করি, নতুন করে একটা ক্রিয়েট করি, এডুকেশন রিলেটেড একটা সেন্টেন্স আমরা তৈরি করি। কি বলতে পারি? দোজ হু আর, এটুকু আমরা নিব। দোজ হু আর, এটুকু আমরা নেব। দোজ হু আর, ইমর্টালাইজ না দিয়ে ইমর্টাল দেব। আমি এভাবে সহজ করে একটু বলি, ইমর্টাল। ওইখানে আসলে প্যাসিভ সেন্সে করা হয়েছিল, এই জন্য ইমর্টালাইজড ছিল, চির অম্লান হয়েছে এরকম। আর আমি বললাম যে যারা চির অম্লান, হ্যাঁ, ইমর্টাল, যারা একেবারে অমরত্ব লাভ করেছে, দোজ হু আর ইমর্টাল। কোথায়? আমি এটুকু নিতে পারি, ইন দ্য পেজেস অফ হিস্ট্রি। একইভাবে ইতিহাসের পাতায়। তারা কিভাবে এগিয়ে এসেছিল? আমি অলসো নেব না, তারা বলছে না, তারা এগিয়ে এসেছিল। কেম ফরওয়ার্ড, তারা এগিয়ে এসেছিল কি নিয়ে? তারা কি নিয়ে গিয়েছিল?
তারা শিক্ষা নিয়ে এগিয়েছিল, এডুকেশন, তারা শিক্ষা নিয়ে এগিয়েছিল। আমি ওখানে বলেছিলাম যে শিক্ষার সাথে নিয়ে, হ্যাঁ, স্বপ্নকে আঁকড়ে ধরে, এই আঁকড়ে ধরার জন্য হ্যাভিং দিয়েছিলাম, কিন্তু এখানে আমার হ্যাভিং দরকার নেই, শিক্ষা নিয়ে এগিয়েছিল। ওকে, সো দোজ হু আর ইমর্টাল ইন দ্য পেজেস অফ হিস্ট্রি কেম ফরওয়ার্ড উইথ এডুকেশন। ব্যাস, আমরা শিক্ষা নিয়ে আরো একটা নতুন বাক্য তৈরি করতে পারলাম। এবার একটা নতুন তথ্য দিই, তারপরে আমি 6 নম্বরে যাব। সেটি হলো এই যে দোজ হু এর একটা ব্যবহার। আমার মনে হয় যে এই মুহূর্তে না শেখালে এটা খুব বেশি কাজে দেবে না। খুব ভালো করে শিখে রাখো, ফ্রি হ্যান্ড রাইটিং এ প্রচুর ব্যবহার হয়। ইয়েস, এই হচ্ছে দোজ হু এর স্পেশাল ইউজ। দোজ হু, এটার বাংলা অর্থ হয়, বাংলা বাক্যতে আমরা দেখতে পাই যারা তারা, যেটা আমরা একটু আগে দেখলাম। এরকম যে সকল বাক্যগুলোতে যারা তারা দেখতে পাই আমরা, সেখানে দোজ হু ব্যবহার করব ব্যক্তির ক্ষেত্রে, কারণ যারা তারা মানে তো ব্যক্তি, তাই না? যে যারা এখানে এসেছিল তারা এটা করেছিল, তো এগুলো ব্যক্তি, তো ব্যক্তির ক্ষেত্রে দোজ হু বসে। তাহলে এইবার একটা বাক্য দেখি, সাধারণ বাক্য ফার্স্টে। আচ্ছা, কঠোর পরিশ্রমী মানুষ জীবনে সফল হয়। সাদামাটা বাক্য, কঠোর পরিশ্রমী, সো হার্ড ওয়ার্কিং পিপল, কঠোর পরিশ্রমী মানুষ জীবনে সফল হয়। সাকসিড ইন লাইফ, জীবনে সফল হয়, ঝামেলা শেষ। কিন্তু হয় কি, এই ধরনের বাক্যগুলো অনেক সময় আমরা এই যারা তারা দিয়ে ব্যবহার করি। তুমি খেয়াল করো, যারা তারা। আমি বললাম যে যারা কঠোর পরিশ্রম করে তারা জীবনে সফল হয়, ওই একই কথাকে আমি একটু যারা তারা ব্যবহার করে বাক্যটাকে আমি একটু জোরালো করলাম, এই যে জোর প্রয়োগ করলাম, হ্যাঁ, জোর প্রকাশ, আমি একটু রেড করে দিই। তো যখন এভাবে যারা তারা ব্যবহার করে একটা বাক্যকে জোরালো করা হয়, সেখানেই মূলত এই দোজ হু এর ব্যবহার করতে হয়। এবার খেয়াল করে দেখো, দোজ হু আগে লাগিয়ে দেব, এরপরে দেখো ওয়ার্ক হার্ড, এই হার্ডটাকে আমি শেষে দেব, যেহেতু এটাকে আমি অ্যাডভার্ব বানিয়েছি। দোজ হু ওয়ার্ক হার্ড, অথবা দোজ হু ওয়ার্ক, যারা কাজ করে। আমি হার্ড কথা নাও রাখতে পারি, হার্ড রাখতে হবে এটা কোনো কথা নয়, যেহেতু আমার এখানে হার্ড ছিল তাই আমি এখানে হার্ডটা রেখেছি। সো দোজ হু ওয়ার্ক হার্ড সাকসিড ইন লাইফ, তারা জীবনে সফল হয়। এইখানে একটা বিষয় তোমরা মনে রাখবে, দোজ হু থাকলে তারপরে একটা ভার্ব থাকে এবং আরেকটা ভার্ব থাকে। এখানে ভার্বের সংখ্যা কয়টা? ভার্বের সংখ্যা 2টা। এই 2টা ভার্বেরই সাবজেক্ট হচ্ছে মূলত দোজ, ওই সকল মানুষজন। দোজ ওয়ার্ক, যারা কাজ করে, দোজ সাকসিড, তারা সফল হয়। এই জন্য অনেকে বুঝতে পারে না যে ভার্বের সংখ্যা আসলে 2টা কেন, কারণ আসলে এখানে 2টা ক্লজ। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা যখন আর একটু অ্যাডভান্স লেভেল সেন্টেন্সগুলো দেখবো শেষের দিকে, সেখানে এগুলোর আলোচনা আসবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, যখনই বাংলা কোনো বাক্যতে আমরা যারা তারা দেখতে পাবো, সেখানে স্টার্ট করব দোজ হু। তো যেটা শিখলাম এটা দিয়ে একটু রিয়েল এক্সাম্পলে আসি, তাহলে আমাদের অনেক কাজে দেবে। রিয়েল এক্সাম্পলটা দেখো, যেমন ধরো এরকম একটি বাক্য, যে যারা কঠোর পরিশ্রম করে ধৈর্য ও সততার সাথে, তারা শেষ পর্যন্ত সম্মান ও মর্যাদার সহিত জীবনে সফল হয়। অনেক বড় বাক্য, অথচ সেই বাক্যের মূল প্রাণ যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে যারা তারা। সো যারা তারা মানে আমরা দোজ হুটা ফার্স্টে লাগাবো। তো দোজ হু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে, কথা শেষ। এইটুকু হচ্ছে আমার মূল কথা, দোজ হু ওয়ার্ক হার্ড, ঠিক আছে? সাকসিড ইন লাইফ, তুমি খেয়াল করো, এইটুকু হচ্ছে আমার বাক্যের মূল কথা। এর সঙ্গে এই যে ধৈর্য ও সততার সাথে, এই জন্য আমি কি লাগিয়েছি? উইথ পেশেন্স অ্যান্ড অনেস্টি, পেশেন্স অ্যান্ড অনেস্টি। ওকে, শেষ পর্যন্ত সম্মান ও মর্যাদার সহিত জীবনে, তাই না? শেষ পর্যন্ত মানে শেষ পর্যন্ত বলতে আলটিমেটলি বলা হয়েছে, শেষ পর্যন্ত মানে পরিশেষে। আর জীবনে সফল হয় কি? সম্মান ও মর্যাদার সহিত। এই যে বাকিটুকু লাগিয়েছি উইথ ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট। মূল কথার পর বাকি কথাগুলো কিন্তু আমরা এইভাবে প্রেপোজিশন ফ্রেজ দিয়ে লাগাতে পারি, যেটা আমরা গত দিনেও দেখেছিলাম প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে। সেটা বড় কথা নয়, ছোট একটা বাক্য অনেক সময় বড় হতে পারে, সেই ধরনের বাক্যগুলোতে যে দোজ হুয়ের একটা ব্যবহার আছে সেটি দেখানোই আমার মূল উদ্দেশ্য। ব্যাস, সব শেষে আমি একটা বোনাস ইনফরমেশন দিয়ে রাখি। বোনাস ইনফোটা হলো যে সবসময় যে দোজ হু হবে এর কোনো মানে নেই। দোজ হুয়ের পরিবর্তে সেখানে আমরা দোজ হুইচও ব্যবহার করতে পারি।
কারণ ব্যক্তি বোঝালে দোজ হু, যেটা আমি ফার্স্টে বলেছি, কিন্তু যদি যেগুলো সেগুলো হয়, বিষয়বস্তু, জিনিসপাতি, অন্যান্য কিছু, যেগুলো সেগুলো, এটা তো মানুষ নয়, এটা বিষয়বস্তু, অন্য কিছু, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমে আলোচনা করা হবে। তাহলে যেগুলো সেগুলো যেহেতু রয়েছে, তাহলে এখানে আমরা ফার্স্টে কি নেব বলতো? আমরা নেব দোজ হু, না, এবার নেব হচ্ছে হুইচ। দোজ হুইচ, এরপরে নিয়ম অন্যান্য যা হয়, দোজ হুইচ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট, দোজ হুইচ আর মোস্ট ইম্পর্টেন্ট। এরপর বলবো উইল বি, মানে ওইগুলোই একইভাবে। সো উইল বি কি হবে? প্রথমে আলোচনা হবে। উইল বি ডিসকাসড, প্যাসিভ, ডিসকাসড ফার্স্ট, প্রথমে আলোচনা হবে। একইভাবে দোজের পর এ একটা ভার্ব, সেকেন্ড আরেকটা ভার্ব, বুঝতে পেরেছ? সো এখান থেকে বোনাস ইনফরমেশন যেটা জানলাম, ব্যক্তির জন্য দোজ হু, আর ব্যক্তি ব্যতীত বিষয়বস্তু অন্যান্য কিছুর ক্ষেত্রে দোজ হুইচ আর মোস্ট ইম্পর্টেন্ট উইল বি ডিসকাস ফার্স্ট। রাইট, ক্লিয়ার? আশা করি এই তথ্যটা তোমরা ধরে রাখবে এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কাজে লাগাবে। এবার চলো আবার আমরা ফিরে যাই সেখানে। এবার নাম্বার 6 নম্বরে বলা হচ্ছে, তবে শুধু স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবায়নের জন্য পরিশ্রমী হতে হবে। তবে বাট, দেখো বাট মানে কিন্তু, এটাই যদি তুমি জানো তাহলে কিন্তু ট্রান্সলেশনে দক্ষ হতে পারবে না। এবং তবে যখন ইউজ করা হবে তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবে যে আসলে তবের জন্য আমি কি ব্যবহার করব। আর এই জিনিসগুলোতে দক্ষ হওয়ার জন্য, জানার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আচ্ছা, তাহলে তবে মানে বাট, শুধু স্বপ্ন দেখলেই হবে না। দেখলে হবে না কাকে বলা হচ্ছে? মানে তোমাকে শুধু স্বপ্ন দেখলে হবে না। এর আগে আমরা ইউ ব্যবহার করেছিলাম। সো ইউ ডোন্ট জাস্ট হ্যাভ টু ড্রিম। তোমাকে শুধু স্বপ্ন দেখলেই হবে না, দেখলেই হবে না। ইউ ডোন্ট জাস্ট, দেখলেই, এই যে রসই আছে না, এই জন্য জাস্ট। ইউ ডোন্ট জাস্ট হ্যাভ টু ড্রিম, তোমাকে স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে। কাকে? তোমাকে। সো ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, করতে হবে, হ্যাভ টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে, তাই না? পরিশ্রম করতে হবে, টু ইমপ্লিমেন্ট ইট, এটা বাস্তবায়নের জন্য, তা বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে। আমরা এখানে হার্ড নাও রাখতে পারি, ইউ হ্যাভ টু ওয়ার্ক টু ইমপ্লিমেন্ট ইট, আমরা এটাও রাখতে পারি, সমস্যা নেই। কারণ যেহেতু আমি কঠোর পরিশ্রম করতে হবে এমন কিছু বলিনি। এনিওয়ে, এখন আসো এই সেন্টেন্স অনুকরণে আমরা এডুকেশন নিয়ে যে সেন্টেন্সটা লিখছিলাম সেটা একটু লেখার চেষ্টা করি। তাহলে শুরুতে বলতে পারি, বাট ইউ ডোন্ট জাস্ট হ্যাভ টু স্টাডি, তাই না? এরকম বলতে পারি যে না, তবে শুধুমাত্র তোমাকে পড়াশোনা করলেই চলবে না। সো বাট ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি, যেহেতু শিক্ষা নিয়ে কথা বলছি, স্টুডেন্ট নিয়ে কাজ, সো ওই টাইপের শব্দটাই ব্যবহার করতে হবে। বাট ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি, তোমাকে শুধুমাত্র পড়াশোনা করলেই চলবে না, কমা, দ্বিতীয় আরেকটা যেহেতু আমি বাক্য দেব, পড়াশোনা করলেই চলবে না, এটাকে কি করতে হবে? আমি বলবো যে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, আমি বলবো যে এটাকে অ্যাপ্লাই করতে হবে, কাজে লাগাতে হবে। কোথায়? অ্যাপ্লাই ইট, এই পড়াশোনাটাই কাজে লাগাতে হবে। অ্যাপ্লাই ইট ইন রিয়েল লাইফ, বাস্তব জীবনে। ঠিক আছে? আর যদি বাস্তব জীবনে শিক্ষাকে কাজে লাগাতে না পারো, তাহলে ইউ উইল বি ইন্ট্রোভার্ট পারসন, তুমি একজন ইন্ট্রোভার্ট পারসন হবে। এরকম অনেকে আছে না যে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু কারোর সাথে কথা বলতে পারে না, কমিউনিকেশন গ্যাপ, বাসায় গেস্ট আসলে লুকিয়ে থাকে, অথবা কোনো প্রোগ্রামে গেলে তার মনে হয় আমাকে যেন কিছু জিজ্ঞাসা না করে। সো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ফ্রি ফ্র্যাঙ্ক হওয়া। যদি হতে না পারি, প্রকৃত শিক্ষা অর্জন করতে পারিনি। তো এই জন্য বলছে যে শুধুমাত্র ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি, শুধু তোমাকে শিখলেই হবে না, পড়াশোনা করলে হবে না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট ইন ইউর রিয়েল লাইফ, তোমাকে এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার নেক্সট সেন্টেন্স দেখি আমরা। 7 নাম্বার, তাই তো সফলতার ক্ষেত্রে স্বপ্ন দেখা এবং সে অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি। তাই তো বা এই কারণে, কথাটা এরকম, দ্যাট ইজ হোয়াই। এই ছোট ছোট কানেক্টরগুলো তোমাকে জানতে হবে, সেগুলো আমি তোমাকে
দিয়ে হেল্প করব আর কয়েকদিন পর যে কোন কানেক্টরগুলো, কোন লিঙ্কারগুলো সেন্টেন্সের শুরুতে মাঝে ব্যবহার করতে হয় প্রচুর পরিমাণে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য, খুব দরকার। এগুলো আমি একটা লিস্ট দেব, আমি জাস্ট জানিয়ে রাখলাম, ঠিক আছে? আজকে নয়, আমি অন্য ক্লাসে সেটা দিয়ে দেব। তাহলে দ্যাট ইজ হোয়াই সফলতার ক্ষেত্রে স্বপ্ন দেখা এবং সে অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অত্যন্ত জরুরি। টু ড্রিম স্বপ্ন দেখা, অ্যান্ড অ্যাক্ট সে অনুযায়ী কাজ করা, অ্যাক্ট অ্যাকর্ডিংলি সে অনুযায়ী কাজ করা, ইন কেস অফ সাকসেস কিসের ক্ষেত্রে? হ্যাঁ, সফলতার ক্ষেত্রে বা সফল হওয়ার ক্ষেত্রে। ওকে, এইটা হলো ট্রান্সলেশন। এবার যদি আমরা সেটাকে নতুন করে বানাতে চাই, কি করে বানাবো? আচ্ছা, দ্যাট ইজ হোয়াই এটা আমরা নিতে পারি। তাই তো ওই যে আগের কথার সঙ্গে রেশ ধরে আগে যে কথাটি বলেছিলাম না আমরা, যে শুধু পড়াশোনা করলে হবে না, এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা বলছি দ্যাট ইজ হোয়াই, তাই তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা দেব ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। টু ড্রিম নয়, এবার হলো টু স্টাডি, STUDY স্টাডি, যে তাই তো বলবো যে তাই সফলতার জন্য বা তাই হচ্ছে সফলতার জন্য পড়াশোনা করা এবং সে অনুযায়ী কাজ করা অত্যন্ত জরুরি। সো টু স্টাডি অ্যান্ড অ্যাক্ট, DINGLY অ্যাকর্ডিংলি, এবং সে অনুযায়ী কাজ করা কি দরকার? টু স্টাডি অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? ফর সাকসেস, SUCCS সাকসেস। ব্যাস হয়ে গেল। আর এ কারণেই পড়াশোনা করা অত্যন্ত জরুরি এবং সে অনুযায়ী কাজ করা জীবনে সফল হওয়ার জন্য, ফর সাকসেস ইন লাইফ। তুমি চাইলে এই যে ইন লাইফ ছোট ছোট জিনিসগুলো তুমি পরবর্তীতে ব্যবহার করতে পারো। দেখো, সেম প্যাটার্ন, একই ধরনের কথাগুলো, কোনো পরিবর্তন হয়নি। আরে বাবা, আমি তো বারবার তোমাকে বলি যে একটা সেন্টেন্সের প্রায় সব জায়গায় ঠিক থাকে, মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে আমি নতুন নতুন শব্দ ব্যবহার করে নতুন একটা বাক্য তৈরি করতে পারি। এটাই শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আরেকটি বাক্য, লাস্ট একটা বাক্য দেখি আমরা। স্বপ্ন নিয়ে কথা বলছি, তার সঙ্গে আমরা নতুন করে বাক্য তৈরি করছি এডুকেশন রিলেটেড। 8 নাম্বার, অ্যান্ড বলবো যে এটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এই জন্য বলা হয়ে থাকে একজন সফল ব্যক্তি একটি স্বপ্নের আসল অর্থ বুঝে। এটা খুব চমৎকার কথা। স্বপ্নের অর্থ কারা বোঝে? সফল মানুষরাই তো বোঝে। স্বপ্ন ভালো করে দেখেছে বলে আজ তারা সফল। আচ্ছা, এই জন্য তাহলে দিস ইজ হোয়াই, এই জন্য, এটা একটা ছোট্ট লিঙ্কার কানেক্টর যেটা বাক্যের শুরুতে বসেছে। এই জন্য বলা হয়ে থাকে, ইট ইজ সেইড দ্যাট। তাহলে এই যে বলা হয়ে থাকে, এরপরে জীবনে যতবার এই কথাটি বলা হবে কোনো জায়গায়, তুমি ব্যবহার করবে ইট ইজ সেইড দ্যাট। ওকে, একজন সফল ব্যক্তি, এই যে রসই আছে না, এই জন্য আমরা একটা অনলি ব্যবহার করছি, দেখো অনলি। তাহলে একজন সফল ব্যক্তি, তাহলে অনলি আ সাকসেসফুল পারসন বুঝতে পারে, একটা ভার্ব দিয়ে দাও, আন্ডারস্ট্যান্ডস। একজন ব্যক্তি তো, এই জন্য আন্ডারস্ট্যান্ডস, বুঝতে পারে। কি বুঝতে পারে? একটা স্বপ্নের আসল অর্থ। এইবার দেখো, স্বপ্নের আসল অর্থ, দ্য ট্রু মিনিং অফ আ ড্রিম। এবং লক্ষ্য করে দেখো, এই যে অপ আছে না, আমি তোমাদের অপের ব্যবহারটা বারবার কেন দেখাচ্ছি, কারণ ঘুরে ফিরে ইংরেজিতে কয়েকটা জিনিস বারবার ব্যবহার হয়। তার ভিতরে ওই যে আজকে যেমন দেখালাম যে যারা তারা, এবং আরেকটি হচ্ছে যে অপের ব্যবহার, এরকম যেগুলো খুব দরকার, আমি মাঝে মাঝে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখে রেখো। তাহলে দেখো, ডান দিক থেকে অর্থটা বাম দিকে চলে আসবে। একটা স্বপ্নের প্রকৃত বা আসল অর্থ, ব্যাস হয়ে গেল। দিস ইজ হোয়াই ইট ইজ সেইড দ্যাট only a successful person understands the true meaning of a dream. That's great. এবার আমি শিক্ষা নিয়ে কথা বলছি, লাস্ট একটা বাক্য দিয়ে দিই। সেটা হচ্ছে দিস ইজ হোয়াই, এই জন্যই বলা হয়, বলে ফেলো, ইট ইজ সেইড দ্যাট, সেইড দ্যাট। ওকে, দিস ইজ হোয়াই, এই কারণেই, বা দ্যাট ইজ হোয়াই, তুমি দিস ইজ এর পরিবর্তে দ্যাটও ইউজ করতে পারো। সো দিস ইজ হোয়াই বা দ্যাট ইজ হোয়াই ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে
যে বলবো যে অনলি আ সাকসেসফুল পারসন না, আমি বলবো যে অনলি আ সাকসেসফুল পারসনের জায়গাতে কি দেব, বলবো এজুকেটেড পারসন। যেহেতু শিক্ষা নিয়ে বলছি, স্টুডেন্ট দেব না, যেহেতু সাকসেসফুল হয়েছে, এজুকেটেড পারসন, অনলি আ সাকসেসফুল এজুকেটেড পারসন। আমি সাকসেসফুল না দিয়ে এখানে দেব হচ্ছে এজুকেটেড একটা, আর যেহেতু এটা ভাওয়াল এই জন্য আমি অ্যান দেব। অনলি অ্যান এজুকেটেড পারসন, একমাত্র শিক্ষিত একজন মানুষই আন্ডারস্ট্যান্ডস, বুঝতে পারে। কি বুঝতে পারে? দ্য ট্রু মিনিং অফ কিসের? অফ লাইফ। ট্রু মিনিং, আচ্ছা এখানে অফ কেন, এখানে ভুল করেছি। ট্রু মিনিং অফ লাইফ, LIFE, লাইফ। খেয়াল করো, আমি এইটা একটু তুলে দিই, ওকে, সবগুলো ব্ল্যাক করে দিই। হ্যাঁ, ওকে। তাহলে এই কারণে বলা হয়ে থাকে যে একজন শিক্ষিত মানুষই জীবনের আসল অর্থ বুঝতে পারে। ব্যাস, আমরা এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ 8টি বাক্য দিলাম, শিক্ষা এবং শিক্ষার সঙ্গে একজন মানুষের সম্পর্ক। এবার চলো দেখে নিই একসাথে সবগুলো বাক্য যেটা আমরা নতুন করে ক্রিয়েট করলাম, সেগুলোকে দেখে নিই এক নজরে। ওয়েল, আলহামদুলিল্লাহ, টপিক এডুকেশন। দেখো, এগুলোই কিন্তু আমরা লিখলাম। হ্যাঁ, টপিক হচ্ছে এডুকেশন, এগুলোই আমরা লিখলাম। এখন এই সিঙ্গেল করে লেখা বাক্যগুলোকে আমরা একসাথে জোড়া লাগাবো, যেহেতু এটা প্যাসেজ হচ্ছে, সো আমরা একটু প্যাসেজ করে নিই। হ্যাঁ, কিছু লিখতেই পারতাম না, কিন্তু সেখান থেকে একটু একটু করে লেখা সাহস তৈরি হচ্ছে। আমরা বুঝতে পারছি যে প্র্যাকটিসটা করতে হয় কিভাবে, একজন শিক্ষকের কথা কিভাবে প্রপারলি কাজে লাগাতে হয়। দেখো তো কতগুলো ওয়ার্ডের ছোট্ট একটা প্যারাগ্রাফ হয়ে গেল, টপিকের নাম হচ্ছে এডুকেশন। এভাবে তুমি অনেক টপিকের উপরে লিখতে পারবে। বিশ্বাস করো, তুমি চাইলে এর উপরে হার্ড ওয়ার্কিং বা ফ্রিডম বলি, বা টাইম বলি, বা ডিসিপ্লিন বলি, পেশেন্স ধৈর্যের কথা বলি, অনেস্টি, অনেক টপিকের উপরে তুমি লিখতে পারবে। আশা করছি এইভাবে একটু একটু করে তোমার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে। আমাকে কথা দাও, আমি যখনই তোমাদের কোনো কিছু প্র্যাকটিস করাবো, সেটার সাথে অনুকরণে আরেকটা বাক্য তৈরি করার জন্য তুমি চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইয়েস, আমি পারবো, কিছু একটা কমেন্টে লেখো। এভাবে করেই একটু একটু করে তোমার ভিতরে ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারে দক্ষতা সূচিত হবে। তাহলে গত ক্লাসে দেখিয়েছিলাম ফ্রেজ যুক্ত করে কিভাবে বাক্যকে বড় করা যায়, আর আজকে দেখালাম যে বাক্য অনুকরণে আরেকটা বাক্য কিভাবে তৈরি করতে হয়। এবার আমরা একটু বইটা খুলে ফেলি। কোন বইটা? ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা খুলে ফেলো। এই বইটায় এবার আমাদের দুর্দান্ত কিছু কাজ আছে। হ্যাঁ, দুর্দান্ত কিছু কাজ আছে। আমি বইটা খুলে ফেলছি। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 185, 185 পৃষ্ঠা পেয়েছ? সেখানে দেখো স্বপ্ন। এই যে কথাগুলো, স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রবৃত্তি। হ্যাঁ, আমি একটু বইটা খুলে ফেলি। হ্যাঁ, এই যে স্বপ্ন, দেখো এখানে যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্যগুলো নিয়েই কিন্তু আমরা এতক্ষণ কাজ করলাম, এবং এই বাক্য অনুযায়ী ট্রান্সলেশন তো শিখলাম, এবং সেই ট্রান্সলেশন ভেঙে আবার কিভাবে নতুন করে আরেকটা বাক্য তৈরি করতে হয় সেটাও দেখলাম। ভোকাবুলারি পর্যাপ্ত হেল্প পাচ্ছ, বইটা খুলে শুরু করে দাও। কমপক্ষে 10 বার পড়বে, বুঝি বা না বুঝি। এইবার দেখো যে কথাটি বলছিলাম, কত চমৎকার ভাবে দেখো এই জায়গাটায়, দেখো যে এই যে স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রবৃত্তি, ট্রান্সলেশন তো রয়েছে যেটা আমি দেখালাম। এবার স্ট্রাকচার, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটুকু কি, ফ্র্যাগমেন্টারি ফর্ম প্রত্যেককে জানতে হবে। আমি তো সেখানে অত তোমাদের বোঝাইনি, আমি এই কারণে বোঝাইনি যে তোমরা যখন বই খুলবে নিজেরাই বুঝতে পারবে কোনটুকুর ইংরেজি, কোনটুকু রাইট, কতটুকু বাংলা। তথ্যকণিকায় গুরুত্বপূর্ণ কিছু হেল্প পাবে। হ্যাঁ, জেরান পার্ট ইনফিনিটিভ যেটা আমি মুখে বললাম সেটা এখানে পাবে। এইভাবে ওই বাক্যের মতো করে আরো অতিরিক্ত 5টা বাক্য দেওয়া হয়েছে, যেটা তোমার জন্য খুব খুব দরকার। আমাকে এই মুহূর্তে জানাও তো, গত দিনে আমি তোমাদের যেটা 1 দিয়েছিলাম বাংলাদেশ নিয়ে, সেটা কতবার কে কে পড়েছ, বুঝো বা না বুঝো, কতবার কে পড়েছ আমাকে বলো। আমি তোমাকে বলবো যে 10 বার করে পড়তে হবে।
হ্যাঁ 10 বার করে পড়তে হবে। 2 নাম্বার একইভাবে বাক্যগুলো শুরু হলো, কত চমৎকার করে ফ্র্যাগমেন্টারি ফর্ম, স্ট্রাকচার, হ্যাঁ এগুলো দেওয়া আছে। দেখো প্রতিটা একটু ভালো করে দেখো, ওকে প্রতিটাই দেখো। আরেকটি বিষয় বলি তোমাদের, শুধু এই কোর্স করার জন্যই যে তোমরা একটা বই নিচ্ছ বা এই কোর্সটিকে সাফল্যমণ্ডিত করার জন্যই আমি একটি বই কেনার কথা বলছি, মোটে এটি ভেবো না। এটা একটি ব্র্যান্ডিং বই এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বই, যে বইটা একজন শিক্ষকের মতো ভূমিকা পালন করবে। এবং আমার এই কোর্সটা শেষ হবার পর বাকি সময়টা তুমি যে জিনিসটা সাথে নিয়ে কাটাবে সেটা হচ্ছে এই বইটা। তাই ক্লাসটা শেষ করো এবং বই থেকে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যাও, এটি তোমাকে বলার থাকবে। ঠিক আছে, এইভাবে করে আমাদের আজকে 2টা হোমওয়ার্ক থাকছে। একটা হোমওয়ার্ক হলো ওয়ার্ড লিস্ট 21 থেকে 40, আমি বলি বা না বলি এটা চলতেই থাকবে। এবং যারা পড়ছো না তারা ফাঁদে পড়ছো, 20 দিনের জার্নি তোমার জন্য কাজে দেবে না। আরেকটি হোমওয়ার্ক কি, আরেকটি হলো ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বইটা খুলে প্যাসেজ 2, যেটা প্যাসেজ ট্রান্সলেশন স্বপ্ন, প্রথম থেকে স্বপ্ন প্যাসেজে যা যা আছে খুঁটিনাটি সব কিছু 10 বার পড়ে ফেলা। আর ক্লাসটি শেষে ইনশাআল্লাহ আমি তোমাদের সাপোর্টিং নোট দিয়ে দিচ্ছি অ্যাপ এবং ওয়েবসাইটে। এই প্যাটার্নটাই ব্যবহার করে, আজকে যেটা দেখলাম এই প্যাটার্নটা ব্যবহার করে আরও কতগুলো টপিক মোটামুটি আমরা লিখতে পারি। তোমরা বসে বসে সেগুলো একটু পড়বে, কয়েকবার পড়বে, জাস্ট রিভিশন করবে, রিচেক দেবে, এটাই হচ্ছে কাজ। ঠিক আছে, তাহলে শেষ করছি আজকের আয়োজনটি। আলহামদুলিল্লাহ, যারা শুরু থেকে লেগেছিলে তোমাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া রইল। সাথে আরেকটি বিষয় তোমাদের জানাই, প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা অনেকে অনেক প্রশ্ন করছো, বিশেষ করে একটা বিষয় বলি তোমাদের, তোমরা মন থেকে বিশ্বাস করো আমি তোমাদেরকে যেটা দিচ্ছি এই 20 দিনের জার্নিতে অনেক গবেষণা করে। এবং মনে রেখো, বাংলাদেশে যদি এর পরবর্তীতে কেউ কোনো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স করায় তাহলে সে সম্ভবত আমার কোর্সটা অনুকরণে কিছু একটা করবে। আমি তোমাদেরকে বেস্ট কিছু একটা দেওয়ার চেষ্টা করছি, দয়া করে অবমূল্যায়ন করো না, এটাকে কাজে লাগাও। তোমরা যে প্রত্যাশা নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছিলে, দিন শেষে যেন দীর্ঘশ্বাস ফেলতে না হয়, তোমরা যেন প্রাপ্তির আনন্দে সবাই উচ্ছ্বসিত হও, সেইটি আমার প্রত্যাশা থাকবে। তোমরা একটু মন থেকে বলো তো, আমি কত কৌশল তোমাদের শেখাচ্ছি, প্রতিটা ক্লাসে ভিন্ন ভিন্ন কৌশল, আরও কত কৌশল আমাদের সামনে বাকি রয়েছে। তোমরা কি এনজয় করছো না? তোমরা কি অনুধাবন করছো না যে এটি তোমাদের জন্য একটা বড় প্রাপ্তি? শুধু একটু কথা দাও আমাকে যে আমি তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো মিস করবে না। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজনের শেষে যেটি আমরা বরাবর লিখছি, আজকেও লিখতে চাই, সেটা হচ্ছে কি বলতো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে জার্নি J05 ইজ ইকুয়াল টু ডান। এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রোফাইলে লিখে যাচ্ছি এবং এটি আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছে। আমি বস্তা পচা কোনো বই অথবা বস্তা পচা কোনো কোর্স কখনোই উপহার দিতে চাই না। অত্যন্ত প্রিমিয়াম, অত্যন্ত রিসার্চ বেস একটা কোর্স এবং বই তোমাদেরকে সর্বদাই দেওয়ার চেষ্টা করি। এটা বিশ্বাস রেখেছ, ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে এবং একসময় ফিল করবে এই কোর্সের কত তাৎপর্য। ঠিক আছে, তাহলে শেষ করে আজকের আয়োজনটি। পুরো আয়োজনটি কেমন এনজয় করলে, কোনো কিছু বলার রয়েছে কিনা বলতে থাকো কমেন্টে। শুনতে শুনতে বিদায় নিচ্ছি তোমাদের আজকের এই আয়োজন থেকে। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সঙ্গে কথা হবে। সাথে এটাও জানিয়ে রাখি, আগামী দিন মানে হলো আগামীকাল ফ্রাইডে এবং তার পরের দিন হচ্ছে স্যাটারডে, শনিবারও কিন্তু ক্লাস হবে। আমি নোটিস করেছিলাম শনিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, তার মানে সপ্তাহে এখন থেকে 4 দিন, তার মানে অনেক প্রেশার, প্রচুর প্রেশার নিতে হবে এবং ডেফিনেটলি তোমাকে সেগুলো রপ্ত করতে হবে। ক্লিয়ার? সাথে থাকো, আমার কথা শোনো। এই তো কয়েকটা দিন, হোক না এই কয়েকটা দিন অমানবিক পরিশ্রম, এরপরে আমরা সবাই উচ্ছ্বসিত হব, হাসবো সবাই একসাথে। এই প্রত্যাশা রেখে শেষ করছে আজকের আয়োজনটি। আগামী শনিবার একেবারে সেম পেজ, সেম টাইম তোমাদের সঙ্গে আবারও ডে 6-এর ক্লাস নিয়ে হাজির হব। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।